নবীন আমরা তরুণ আমরা জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ শিক্ষা নৈতিকতা মানবতা দেশপ্রেম আমাদের চলার নীতি আমাদের চলার নীতি একাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অভিনন্দন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি আব্দুল লতিফ স্যার তোমাদেরকে আজকে দ্বিতীয় লেকচারে স্বাগতম। ইতিপূর্বে আমি পদার্থবিজ্ঞানের কতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানে নম্বর বন্টন, প্রশ্নের প্যাটার্ন এবং সেই সাথে প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ এই বিষয়টি নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। অধ্যায় 2 গতি, এই অধ্যায় থেকে আজকে আমাদের আলোচনা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছুই গতিশীল দেখতে পাই। এই সমস্ত ঘটনাবলীর প্রেক্ষিতে এই গতি অধ্যায় নিয়ে আজকের আলোচনা। আজকে হবে অধ্যায় 2, অধ্যায় 2 গতি। আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হলো স্থিতি এবং গতি। স্থিতি এবং গতি কি? প্রথমে বলবো স্থিতি। এবং এই স্থিতি জানতে গেলে আমাকে আগে আরেকটি বিষয় সম্পর্কে ধারণা আনতে হবে, সেটি হলো কাঠামো, প্রসঙ্গ বিন্দু বা কাঠামো। প্রথমেই করব প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ বিন্দু বা কাঠামো। প্রসঙ্গ বিন্দু বা কাঠামো কি? আমরা যে কোনো কিছু পরিমাপ করার সময় কোনো কিছুর সাথে তুলনা করে পরিমাপ করে থাকি। যেমন আমি যদি বলি একজন মানুষ ফর্সা, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে কালো কোনো মানুষের সাথে কম্পেয়ার করা হচ্ছে। আমি যদি বলি লম্বা, তাহলে অবশ্যই বুঝতে হবে যে খাটো কোনো কিছুর সাথে কম্পেয়ার করে বলা হচ্ছে। আমি যদি বলি দিন, তাহলে অবশ্যই বুঝতে হবে রাতের সাথে তুলনা করে বলতে হচ্ছে। ঠিক এরকম যদি বলি ভালো, তাহলে মন্দের সাথে তুলনা করে বলতে হচ্ছে। ঠিক একই রকম একটি বিষয় খেয়াল করো, সেটি হলো আমরা যখন কোনো কিছু পরিমাপ করব তাহলে অবশ্যই অন্য কিছুর সাথে তুলনা করে করতে হয়। আমরা যার সাপেক্ষে অর্থাৎ যার সাথে তুলনা করে কোনো কিছু পরিমাপ করি, সেটি হতে পারে কোনো বিন্দু, হতে পারে কোনো আকার বা আকৃতি। যদি এরকম কোনো বিন্দুর সাপেক্ষে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয়, তাহলে সেটা হলো প্রসঙ্গ বিন্দু। যেমন এইখানে একটা বিন্দু আছে, মনে করো এইখানে একটা বস্তু আছে। আমি বললাম এই বস্তুটা কত দূরে আছে, তাহলে বলতে হবে কোন জায়গা থেকে, বস্তুটার অবস্থান কত দূরে, কিন্তু কোন জায়গা থেকে। তাহলে আমাকে একটা জায়গা নির্ধারণ করতে হবে। ধরলাম এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে বস্তুটার দূরত্ব কত দূরে আছে, তাহলে ধরলাম সেটা মনে করো 5 মিটার, এরকম একটা দূরত্বে আছে। তাহলে এই বিন্দুর সাপেক্ষে যার সাথে তুলনা করি তাকে বলবো সাপেক্ষে। বিন্দুর সাপেক্ষে বস্তুটিকে বলা হচ্ছে, বস্তু যে জায়গায় আছে সেটাকে বস্তুর অবস্থানটা পরিমাপ করছি। কার সাথে তুলনা করে? বিন্দুর থেকে। এজন্য এই বিন্দুটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। তাহলে প্রসঙ্গ বিন্দু। এবার যদি এমন হয়, মনে করো তোমার ঘরের
একটা কর্নারে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে এই ঘরের কর্নার থেকে কোনো একটা দূরত্বে, ঘরের মেঝেতে বা ফ্লোরে কোনো একটা বিন্দুতে বা একটা চেয়ার আছে, তাহলে তুমি ওই ঘরের কর্নার থেকে চেয়ারটা কত দূর আছে এটা কিভাবে বের করো? সাপোজ আমার বোর্ডটা খেয়াল করো, বোর্ডের এই কর্নারে, এই কোণায় আমরা অবস্থান করতেছি। এইখানে মনে করো এরকম কোন একটা বস্তু আছে, মনে করো একটা টেবিল আছে, একটা টেবিল আছে মনে করো। তাহলে এই কর্নার থেকে টেবিলটা কোন জায়গায় আছে কিভাবে পাবো? আমি চলে গেলাম এইদিকে, এইদিকে মনে করো 1 ফুট গেলাম, আর এইদিকে মনে করো 2 ফুট গেলাম, তাহলে 1 2। তাহলে এখন সরাসরি পাইলে টেবিলটার অবস্থান পেলাম। তাহলে আমার এই বিন্দু থেকে টেবিলটার অবস্থান পেতে হলে আমার দুইটা দিকে যেতে হচ্ছে। এই বিন্দুটা একটা আকার বা আকৃতি অবস্থায় দাঁড়িয়ে আছে, তাহলে এই অবস্থাটাকে বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে আমি প্রসঙ্গ বিন্দু বা কাঠামো কিভাবে বলি? যদি কোনো বিন্দুর সাথে তুলনা করে বা যদি কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিমাপ করা হয়, তাহলে ওই বিন্দুটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। আর যদি বলি কোনো কাঠামোর সাপেক্ষে, কাঠামো মিন্স আকার আকৃতি, কোন কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান পরিমাপ করা হয়, তাহলে সেই কাঠামোকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। আমি প্রসঙ্গ কাঠামো তিনটা ধাপ বলবো। প্রসঙ্গ কাঠামো 3 রকম হতে পারে। প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো 3 রকম। আচ্ছা, একটি কাঠামো হচ্ছে একমাত্রিক, আরেকটি হচ্ছে দ্বিমাত্রিক, 2 ডাইমেনশনাল, দ্বিমাত্রিক, আরেকটি কাঠামো হচ্ছে ত্রিমাত্রিক। একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক। এটি বোঝার জন্য আমি একটি উদাহরণ বলি। প্রথমে একমাত্রিক, মনে করো তুমি ঘরের ভিতরে বসে আছো, এরকম সময় তুমি দেখতে পেলে যে ঘরের ছাদ থেকে বা ঘরের কোনো কোণার থেকে একটা মাকড়সা হঠাৎ করে নিচের দিকে পড়ে গেল। পড়ার পর কিছু দূর এসে ঝুলতে থাকলো, অর্থাৎ মাকড়সার যে সুতা, এই সুতাটার জন্য সে ঝুলতে শুরু করলো। এরপর আরো কিছুক্ষণ তাকিয়ে দেখতে পেলে মাকড়সাটি কি করছে, ওই সুতাটা বেয়ে 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 ধীরে 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 উপরের দিকে উঠছে। তাহলে মাকড়সা তো কয় দিকে যাচ্ছে? অনলি ওয়ান ওয়ে, শুধুমাত্র একটা পথে তাকে উপরের দিকে উঠতে হচ্ছে। এই ধরনের কাঠামোগুলোকে বলা হয় একমাত্রিক কাঠামো, যাকে শুধুমাত্র একটা মাত্র দিকে অনুসরণ করা যায়। অর্থাৎ কোন বস্তুর অবস্থান কেবলমাত্র যদি একটি অক্ষের দিকে বিবেচনা করা হয়, তাহলে সেটা একমাত্রিক। এবার যদি বলি দ্বিমাত্রিক, তাহলে দ্বিমাত্রিকটা হয় একটি তলের উপর বা পৃষ্ঠের উপর। যদি আমার এই বোর্ডের কথা একটু আগে আমি দেখালাম যে এখানে একটি বস্তু আছে, এবার আমি বোর্ডের এই কোণা থেকে বস্তুর সঠিক অবস্থানটা বের করব। তাহলে আমি বলে দিলাম যে এই বোর্ডের দৈর্ঘ্যের দিকে আমাকে যেতে হচ্ছে মনে করো 1 মিটার, প্রস্থের দিকে যেতে হচ্ছে মনে করো আরো 1 মিটার। তাহলে আমি বস্তুর অবস্থাটা পেয়ে যাচ্ছি। তুমি তোমার টেবিলের উপর কোন জায়গায় একটা বই স্থাপন করো, একটা কলম রেখে দাও। এবার টেবিলের এক কোণা থেকে তুমি ওই কলমটার অবস্থান বের করার জন্য কমপক্ষে তোমাকে দুইটা দিকে যেতে হবে। একটা দৈর্ঘ্য বরাবর গেলা মনে করো 2 ফুট, এবার প্রস্থের দিকে গেলা আরো 1 ফুট। তাহলে আমরা অবস্থানটা পেয়ে গেলাম। এখানে আমি এই কাজটাই করেছি। আমি শুরু করেছি এখান থেকে, এখানে দুইটা দিক, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। দৈর্ঘ্যের দিকে প্রথমে গমন করেছি, এরপর প্রস্থের দিকে।
তার মানে দুইটি দিকে যদি আমি গতিশীল হয়ে কোন বস্তুর অবস্থান নির্ধারণ করতে পারি তাহলে এই ধরনের কাঠামোকে বলা হয় দ্বিমাত্রিক কাঠামো। দ্বিমাত্রিক কাঠামো এরকম হয়, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু আছে, আমি বিন্দুর অবস্থান বের করব। তাহলে ধরলাম এক্স অক্ষের দিকে যেতে হবে, অতঃপর ওয়াই অক্ষের দিকে যেতে হবে। তাহলে এইদিকে গেলাম মনে করো এক্স দূরত্ব, এইদিকে গেলাম ওয়াই দূরত্ব। তাহলে প্রথমে এক্স অক্ষের দিকে, পরে ওয়াই অক্ষের দিকে। তাহলে এই বিন্দুটা কোন জায়গায় আছে আমরা এটা পেয়ে যাব। এটা স্থানাঙ্ক বলা হয় পি বিন্দুর অবস্থান। ব্র্যাকেটের মধ্যে এটা দেওয়ার মানে হলো যে এক্স অক্ষের দিকে আমরা এক্স পরিমাণ দূরত্ব এসেছি, ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ দূরত্ব এসেছি, ফলে আমরা এই পি বিন্দুটার অবস্থান জানতে পেরেছি। তাহলে এই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। তাহলে এই মূল বিন্দুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান নির্ণয়ে যদি দুটি অক্ষের প্রয়োজন হয় তাহলে এই ধরনের কাঠামোকে বলা হয় দ্বিমাত্রিক কাঠামো। এবার ত্রিমাত্রিক কাঠামো। ত্রিমাত্রিক কাঠামো কি? যে কোন বস্তুর অবস্থান ব্যাখ্যা করতে যদি তিনটি দিকের প্রয়োজন হয় তাহলে ওই ধরনের কাঠামোকে বলা হয় ত্রিমাত্রিক কাঠামো। যেমন ঘরের উপরে একটি ফ্যান ঘুরছে, আমরা ঘরের একটা কর্নারে দাঁড়িয়ে আছি, ঘরের একটি কর্নার থেকে ফ্যানটা পর্যন্ত পৌঁছাতে আমার কি করতে হবে? প্রথমে ধরলাম ঘরের মেঝের দৈর্ঘ্যের দিকে গেলাম 3 ফুট, প্রস্থের দিকে গেলাম 4 ফুট, এবার উচ্চতার দিকে উঠলাম 8 ফুট। তাহলে আমি ফ্যানের অবস্থানটা পেয়ে গেলাম। তাহলে ফ্যানের অবস্থান বের করার জন্য আমাকে চলতে হচ্ছে তিনটি দিকে। এই ধরনের কাঠামোগুলোকে বলা হয় ত্রিমাত্রিক কাঠামো। তাহলে ত্রিমাত্রিক কাঠামো আমরা যখন আঁকবো তখন কিভাবে আঁকবো? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এটা ঘরের একটি কোণা, এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা খুঁজে বের করব তিন দিকে গিয়ে। প্রথমে এক্স অক্ষের দিকে আসলাম এই পর্যন্ত, এরপর ওয়াই অক্ষের দিকে গেলাম এই পর্যন্ত, এরপরে জেড অক্ষ উপরের দিকে, তাহলে উপরের দিকে গমন করি, এবার উপরের দিকে গেলাম, তাহলে আমরা এই বিন্দুর অবস্থানটা পেলাম। এটা পেতে এক্স ওয়াই জেড তিনটি দিকে আসতে হয়েছে। মেঝে থেকে কোনো কিছু উপরে ঝুলানো থাকলে মেঝে থেকে যদি আমরা এটা নির্ধারণ করি তাহলে মূল বিন্দু থেকে, এটা মূল বিন্দু বলে, তাহলে আমরা তিনটা দিকে যেতে হয়। এই ধরনের কাঠামোগুলোকে বলা হয় ত্রিমাত্রিক কাঠামো। এক্স অক্ষের দিকে, দেন ওয়াই অক্ষের দিকে, তারপর জেড অক্ষের দিকে, তিনটা দিকে গেলে বিন্দুটার অবস্থান জানতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার তিনটি কাঠামো ব্যবস্থা জানতে পারলাম। এবার আমরা আসবো স্থিতি। স্থিতি কি? প্রথমে আসবো স্থিতি। স্থিতি কি? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তু স্থির থাকলে তাকে বলা হয়, স্থির থাকলে সেই অবস্থাটাকে বলা হয় স্থিতি। অবস্থাকে স্থিতি বলে, স্থিতি বলে। তাহলে আমরা কম্পেয়ার করছি কার সাথে? প্রসঙ্গ কাঠামোর সাথে। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে অবস্থাটাকে বলা হয় স্থিতি, আর বস্তুটিকে বলা হবে স্থিতিশীল বস্তু। আমি আবার বলি, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তু যদি স্থির থাকে তাহলে সেটিকে বলা হয় স্থিতি, আর ওই বস্তুটিকে বলা হয় স্থিতিশীল বস্তু। আচ্ছা,
এবার আসি আমরা গতি। তাহলে এবার গতি, গতি কাকে বলে? গতি স্থিতিশীল বস্তুর সাপেক্ষে, অথবা ওই একই সংজ্ঞা থেকে আমরা দেই, এখান থেকে আমি সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি, এর সাথে যুক্ত করে গতি কাকে বলে। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তু যদি গতিশীল হয়, গতিশীল হলে সেই অবস্থাকে বলা হয় গতি। গতিশীল হলে সেই অবস্থাকে বলা হয় গতি। আমি এই সংজ্ঞার মধ্যে লিখে দিলাম, কেননা পড়তে সুবিধা হবে। কোন কোন জায়গায় সংজ্ঞাটা চেঞ্জ করা হচ্ছে, জাস্ট প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর গতিশীল হলে, আগে ছিল স্থিতিশীল হলে, এখন হবে গতিশীল হলে। গতিশীল হলে সেই বস্তুকে, অবস্থাকে বলা হয় গতি। তাহলে গতি কি? একটি অবস্থা। স্থিতি কি? একটি অবস্থা। আর গতিশীল বস্তু বলতে বোঝায় বস্তুটার গতিশীল অবস্থা থাকাকালীন বস্তুটা। তাহলে আমরা গতি পেলাম, স্থিতিও পেলাম। এবার আসবো পরম স্থিতি এবং পরম গতি। পরম স্থিতি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তু প্রকৃতপক্ষে স্থিতিশীল হলে, এই স্থিতিশীল হলে তাকে বা সেই অবস্থাকে পরম স্থিতি বলে। স্থিতি বলে। তাহলে আমি কি বলতে পারছি, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তু প্রকৃতপক্ষে সত্যি সত্যি যদি স্থির হয়, তাহলে সেই অবস্থাটাকেই বলা হবে পরম স্থিতি। আর পরম গতি কি? পরম গতি পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে কোন বস্তু গতিশীল হলে তাকে পরম গতি বলে, মানে ওই অবস্থাকে পরম গতি বলে, পরম গতি বলে। তাহলে খেয়াল করো, যদি এরকম হয় কোন বস্তু প্রকৃতপক্ষে একদম সত্যি সত্যি স্থির, তাহলে সেই বস্তুটিকে বলা, বস্তুর অবস্থাটিকে বলা হয় পরম স্থিতি। আর যদি পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে কোন বস্তু গতিশীল হয়, তাহলে সেই অবস্থাটাকে বলা হয় পরম গতি। আর পরম স্থিতিশীল কোন বস্তু, ওই বস্তুটাকে বলা হয় পরম স্থিতিশীল বস্তু। সত্যিকার অর্থে এই মহাবিশ্বে কোনো কিছুই স্থির নয়। পুরো মহাবিশ্বই যেহেতু গতিশীল, তাহলে এই মহাবিশ্বে কোনো বস্তুই প্রকৃতপক্ষে স্থির পাওয়া সম্ভব নয়। তাই পরম স্থিতি বলে আসলে কিছুই নেই, পরম গতি বলেও কিছু নেই। কেননা পরম স্থিতিশীল বস্তুই তো নেই, তার সাপেক্ষে তুলনা করলে তাহলে পরম গতিও নেই। যেমন সূর্য নিজ অক্ষে আবর্তন করে, মহাবিশ্ব অনবরত প্রসারিত হচ্ছে। তার মানে কি? যে মহাবিশ্ব আসলে স্থিতিশীল নয়। আমি হয়তো এখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছি, আদৌ কি স্থির? কারণ পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবীর সাথে সাথে আমিও ঘুরছি। এই জন্য পরম স্থিতি বলে কিছুই নেই। তাহলে এইখান থেকে একটি প্রশ্ন আমি এরকম বলতে পারি যে পরম স্থিতি বা পরম গতি বলে কিছুই নেই, সবই আপেক্ষিক।
পরম স্থিতি বা পরম গতি বলতে কিছুই নেই সবই আপেক্ষিক এটা ব্যাখ্যা থাকে। তাহলে পরম স্থিতি বা পরম গতি বলতে আসলে কিছুই নেই, সবই আপেক্ষিক। আপেক্ষিক কি? জাস্ট একটির সাথে আরেকটি আমরা তুলনা করছি, কিন্তু যার সাথে তুলনা করছি সে নিজে স্থির নয়। যেমন তুমি বাসের মধ্যে চলতেছো, বাসে একটি সিটে বসে আসছো, তোমার সামনের সিটের ব্যক্তিও তোমার কাছে মনে হবে সেও স্থির হয়ে বসে আছে। আদতে তুমি তোমার সাপেক্ষে তাকে পরিমাপ করছো স্থির, কিন্তু সত্যিকার অর্থে দুইটি সিটই সামনের দিকে সমান বেগে গতিশীল হচ্ছে। এই জন্য আমার হাতের এখানে খেয়াল করো, দুটি যদি সমান বেগে গতিশীল হয় তাহলে দুইজন দুইজনকে স্থির মনে হয়। তুমি একটি বাসে চলে যাচ্ছ, তোমার পাশ দিয়ে একটি মোটরসাইকেল ওভারটেক করছে। বাস এবং মোটরসাইকেলের বেগ যদি সমান হয় তাহলে তোমার কাছে মনে হবে কি সে স্থির, প্রকৃতপক্ষে কিন্তু স্থির নয়, উভয়ই গতিশীল। তাহলে এই জন্য যে আমরা গতিশীল কোন জায়গা থেকে কোনো কিছুই কম্পেয়ার করি বা পরিমাপ করি। আমি পৃথিবীতে এখানে দাঁড়িয়ে থেকে কোনো কিছু যাচ্ছে পরিমাপ করতেছি আমি স্থির থেকে, প্রকৃতপক্ষে আমি স্থির নই, কেননা পৃথিবী গতিশীল, তাই আমিও গতিশীল। এই জন্য সকল গতি আপেক্ষিক, প্রকৃতপক্ষে বা পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই। এবার আমরা আসবো এই গতি সম্পর্কিত কতগুলো প্রকারভেদ। প্রথমেই আসবো আমরা সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি যদি কোনো বস্তুর গতি এমন হয় যেটি একটি সরল রেখা বরাবর গতিশীল হয়, একটা বস্তু গতিশীল হচ্ছে, সরল রেখা বরাবর কোন বস্তু গতিশীল হলে তাকে বলা হয় সরল রৈখিক গতি। যেমন বন্দুকের গুলি, আলো, এগুলো সরল রেখা বরাবর গতিশীল হয়। এবার আসি আমরা চলন গতি। চলন গতি কি? আমার হাতে একটা ডাস্টার আছে, এই ডাস্টারটা আমি এইখানে দুইটা বিন্দু আঁকলাম, এই দুইটা বিন্দু, এখানে একটা এখানে একটা। এবার দেখো ডাস্টারটা আমি এখানে রাখলাম, বিন্দুটা এখানে ছিল আর এখানে ছিল। এবার ডাস্টারটাকে আমি ধাক্কা দিলাম, এখানে আসলো, আবার বিন্দু দুইটার অবস্থান দিলাম। তাহলে এই প্রথম বিন্দুটা কোথায় গেল? এইখানে। আর দ্বিতীয় বিন্দুটা গেল এইখানে। এটা এ বিন্দু আর এটা ধরলাম বি বিন্দু। এটা এখানে আসলো এ প্রাইম, বিটা এখানে আসলো বি প্রাইম। এখন যদি পরিমাপ করি তাহলে দুইটি বিন্দুই একই দিকে একই সময়ে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। তার মানে যদি কোনো বস্তুর গতি এমন হয় যে বস্তুর প্রত্যেকটি কণা একই দিকে একই সাথে একই বেগে একই সময় সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ যদি কোনো বস্তুর প্রত্যেকটি কণা একই দিকে একই সময় সমান দূরত্ব অতিক্রম করে সেগুলোকে বলা হয় চলন গতি। যেমন মনে করো একটা টেবিল ধরে টেনে নিয়ে যাচ্ছ, টেবিলের প্রত্যেকটা বিন্দু একই দিকে একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে একটি বাস গাড়ি যাচ্ছে, বাসের প্রত্যেকটা সিট, বাস যদি 10 কিলোমিটার যায় প্রতিটা সিটই 10 কিলোমিটার দূরে গেছে, একই দিকে একই সময়। এই ধরনের গতিকে বলা হয় চলন গতি। এবার আসি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? যেমন একটি লাটিম ঘুরছে, মনে করে এরকম একটা লাটিম ঘুরছে। একটি লাটিম যখন ঘোরে তখন কেমন এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকে, অর্থাৎ এটা তার অক্ষ। যদি কোনো বস্তু কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তবে সেটিকে বলা হয় ঘূর্ণন গতি। যেমন
ফ্যানের মাঝখানে যে অক্ষটা আছে এই অক্ষটাকে কেন্দ্র করে পাখাগুলো ঘুরতে থাকে। ফ্যান একটা ঘূর্ণন গতি। পৃথিবী উত্তর দক্ষিণ বরাবর একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। তুমি হাতে একটা চাবির রিং এরকম নিয়ে ঘুরাচ্ছ, এই আঙ্গুলকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এটা ঘূর্ণন গতি। এবার আসি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি বলতে হলে পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি যদি বলি তাহলে আমি একটা দেয়াল ঘড়ির কথা বললাম। প্রথমে খেয়াল করো, দেয়াল ঘড়ির এখানে একটা 12 নাম্বার দাগ আছে। আমি একটি মিনিটের কাঁটা বা সেকেন্ডের কাঁটা যে কোনো একটা কাঁটাকে ধরি, একটি সেকেন্ডের কাঁটা চিন্তা করলাম। সেকেন্ডের কাঁটাটি 1 মিনিট পর পর 12 দাগকে অতিক্রম করতেছে। 60 সেকেন্ড পর মানে 1 মিনিট। একটি সেকেন্ডের কাঁটা 60 মিনিট সেকেন্ড পর পর 60 সেকেন্ড পর পর 12 দাগকে অতিক্রম করছে, তাও আবার কি একই দিক থেকে। তাহলে এই ধরনের গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। আমি যদি সংজ্ঞা হিসেবে সাজাই তাহলে বলবো, যদি কোনো বস্তুর গতি এমন হয় যে বস্তুটা তার গতিপথের কোনো বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে। যদি কোনো বস্তুর গতি এমন হয় যে সেটি তার গতিপথের কোনো বিন্দু, এই 12 দাগটাকে, গতিপথের 12 দাগ আছে, এই দাগটাকে অর্থাৎ বিন্দুকে একই দিক থেকে একই সময় পর পর বারবার অতিক্রম করে, তাহলে এই ধরনের গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কত ধরনের হতে পারে? বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, আচ্ছা সরল রৈখিক হতে পারে। তাহলে এটা হলো বৃত্তাকার। উপবৃত্ত হলো এরকম, যেমন পৃথিবীর চারপাশে সূর্যের চারপাশে পৃথিবীর গতি। সূর্যের চারপাশে পৃথিবী একদম গোলাকার না, কিছুটা লম্বা আকৃতির, এভাবে ঘুরে আসে, একে উপবৃত্তাকার বলে। আবার একটি স্প্রিংকে টেনে যদি ছেড়ে দেই, স্প্রিংটি এইভাবে দুলতে থাকে, এটাকে বলা হয় সরল দোলন গতি। অর্থাৎ এটি সরল রেখা বরাবর কম্পিত হতে থাকে। স্প্রিংটা এরকম এরকম সংকুচিত প্রসারিত হয়ে দুলতে থাকে, কোন দিকে? এই দিকে আর এই দিকে। এই জন্য পর্যায়বৃত্ত গতি কি রকম হতে পারে? বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, সরল রৈখিকও হতে পারে। এবার আসবো আমরা স্পন্দন গতি। স্পন্দন গতিটা কি? স্পন্দন গতি খেয়াল করো, আমার হাতে একটা স্কেল আছে, আমি স্কেলটাকে নিয়ে এরকম দিলাম, তাহলে যে কাঁপতে থাকে, এরকম যদি কাঁপতে থাকে, তাহলে এই কম্পিত হওয়াটা হলো স্পন্দন বা আমরা কম্পনও বলি। যদি কোনো বস্তুর গতি এমন হয়, গতিটা আবার পর্যায়বৃত্ত হতে হবে। যদি কোনো পর্যায়বৃত্ত গতিতে গতিশীল কোনো বস্তুর গতি এমন হয় যে সে গতিকালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে আসে। মনে করো এখান থেকে আমি একটা বস্তু ঝুলিয়ে দিলাম, বস্তুটাকে এখানে টেনে এনে ছেড়ে দিলাম, তাহলে বস্তুটা এইদিকে যাবে, আবার এদিকে, এইভাবে দুলতে থাকবে। তাহলে আমি যখন এখানে টেনে ছেড়ে দিয়েছি, এইদিকে আসলো অর্ধেক পথ, আবার ফিরে আগের পথে আসলো পূর্বের অবস্থায়। তাহলে পূর্বের অবস্থায় আসলে এটা সম্পূর্ণ পথ বলে। তাহলে অর্ধেক একদিকে গেল, বাকি অর্ধেক পথ বিপরীত দিকে ফেরত আসলো। এই ধরনের গতিকে স্পন্দন গতি বা কম্পন গতি বলা হয়। যেমন একটি সরল দোলকের গতি, দুলতে থাকে। দেখবো অনেক দেয়াল ঘড়ির নিচে পেন্ডুলাম থাকে, এটা দুলতে থাকে, এগুলা হলো স্পন্দন গতি। তারপরে একটি বাটি যদি ফেলে দাও, কাঁপতে থাকবে, শব্দ হবে, তাহলে এটা স্পন্দন গতি হয়। আর স্পন্দন গতির ফলে মূলত শব্দ উৎপন্ন হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কত প্রকারের গতি সম্পর্কে ধারণা লাভ করলাম। এই গতি সম্পর্কিত বিষয়গুলো তোমরা আবার ভালো করে পড়বে। আশা করি এই বিষয় সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরো কিছু টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।